আমি আমার বাচ্চাকে ছোটবেলা থেকে শিখাবার চেষ্টা করছি নিরপেক্ষ থাকার জন্য। এই দুজন যখন খেলা দেখতে বসে, আবাহনী মোহামেডানের খেলা যখন দেখতে বসে, তখন দেখবেন আপনি এই কোথায় খেলা হচ্ছে আবাহনী মোহামেডান, এই যদি পাঁচজন পাঁচজন বসে খেলা দেখতে 10 জনে, এই 10 জনের ভিতরে দুইটা দল হয়ে যাবেন। একদল আবাহনী, একদল মোহামেডান, বা একদল ব্রাজিল, একদল আর্জেন্টিনা। এই যখন কেউ আর্জেন্টিনার পক্ষে থাকে, তাহলে আর্জেন্টিনা যখন গোল খায় তখন তার খুব কষ্ট হয়। আর যদি আর্জেন্টিনা গোল দেয় তখন সে খুব এনজয় করে। কিন্তু যদি আমি নিরপেক্ষ থাকতে পারি তাহলে কিন্তু খেলাটাকে এনজয় করতে পারি। সবাইকে পক্ষ নেওয়ার দরকার কি? কেউ এ দল থাকবে, নতুবা কেউ ও দল থাকবে, কি দরকার আছে? কিছু মানুষকে তো নিরপেক্ষ হতে হবে, যেন স্বচ্ছ দেখা যায়, এনজয় করা যায়। আমি স্বচ্ছ দেখি, আমি কোনো দলকে সাপোর্ট করি না। যদি কেউ ভালো কথা বলে আমার ভালো লাগে, যদি কেউ খারাপ কথা বলে আমার খারাপ লাগে। এই বিএনপি ইদানিং একটা চমৎকার রাজনীতি করছে, সেটা হলো আহ এটা ভালো, কথার ভিতর দিয়ে রাজনীতি করবে, কথা বলবে। সেটা হলো এই পরপর 2বারে বেশি প্রধানমন্ত্রী হওয়া হবে না। ঠিক আছে, এই পরপর শব্দটার ভিতরে যে কত বড় রাজনীতি লুকায় রয়েছে, কেউ কিন্তু কেউ কোনো কথা বলে নাই। অনেক বড় বড় লোক চারদিকে প্রতিদিন তথ্য হচ্ছে, এই পরপর শব্দটাকে নিয়ে কথা বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই কাউকে। কেউ কখনো বলে নাই যে পরপর 2বার হবে কি করে। 90-এর পর থেকে নিয়ে 2008 পর্যন্ত আমরা যে ইতিহাস দেখছি, সেই ইতিহাসে পরপর কেউ কখনো হয় নাই। 90 থেকে 95 এই সময়টা ছিল বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে আবার বিএনপি, তারপরে আবার আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসছে, সে জানে যে পরপর হওয়া সম্ভব না, পাবলিক নিয়ে যাবে। পাবলিক এদেশে ভোট দেয় কাউকে পরাজিত করার জন্য। পাবলিক এদেশে ভোট কাউকে, এখন পর্যন্ত ওই সিচুয়েশন হয় নাই কাউকে জিতাবার জন্য পাবলিক ভোটের মাঠে মাঠে যায়। কেননা কেন যাবে? যখন এই কোন দল প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি দেওয়ার পরে যখন ক্ষমতা থাকে, ক্ষমতায় আসার পরে পুরা 5 বছর মশগুল থাকে তার পকেট ভার করার জন্য, আর অন্যায় অত্যাচার নির্যাতন করে দেশের মানুষের উপরে, বিরোধী দলের উপরে। সে যে দলের হোক না কেন, সে যদি বিএনপির হয়, আওয়ামী লীগের উপরে করে। এখন কেউ কোনো দল বলবে যে না, আমরা তো এত করি, আমরা তো এত খাইনি, দুর্নীতি ওরা বেশি করছে। কম বেশি হতে পারে, আমি এটা দুর্নীতি কম বেশিটা মাপার জন্য তো দাড়িওয়ালা নাই আমার কাছে, কেমনে মাপবো? ঠিক আছে, আমি মেনে নিলাম যে কম আর বেশি, কিন্তু দুর্নীতি কিন্তু করে। এই দুর্নীতি তারা করতেই থাকবে। এই দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা কথা দ্বারা আমরা পারবো না। ওরা কথা বলুক, এই কথা, যেটা শুরু করছিলাম যে পরপর যখন দুর্নীতি করলো, প্রতিশ্রুতি দিল, দুর্নীতি করলো, তাহলে কি আমি তাকে আবার ভোট দেব? না। আমি ভোট কেন্দ্রে যাই এই জন্য, তো 5 বছর ছিল, কথা রাখে নাই, আমার সাথে প্রতারণা করছে, আমি ওকে হারাবো। এই জন্য যে আরেক দলকে পাই আমি তাকে ভোট দিই। এই যারা পাশ করে তারা মনে করে আমার এত সাপোর্টার, আমার এত সাপোর্টার, আমি এত পার্সেন্ট ভোট পাইছি, এতগুলা সিট পাইছি। আসলে এটা তার ভোট না, এটা তার প্রতিপক্ষকে হারাবার জন্য তাকে দেওয়া হয়েছে। এটা প্রফুল্ল হওয়ার কিছুই না। এটা হাসিনা বুঝছিল, এটা কাঁঠাল রানী বুঝছিল যে আমাকে ভোট দেবে না, কেননা আমি কিছু করি নাই। কিছু করি নাই মানে অনেক কিছু করছে, যেটা যেসব কাজগুলো করছে সেগুলা সবই দেশের বিপক্ষে গেছে। যেসব কাজগুলো করছে সবই চলে গেছে তাদের ফেভারে। টাকা তুলছে, আমাদেরকে ফকির বানাইছে। এখন যে ফুটপাতে দোকানদারি করে না, সে বলবে যে চাঁদা নেয় ফুটপাত থেকে, আমি ফকির হবো কেন? ভাই, তুমিও ফকির। কেন ফকির? ওরা যখন বছরে 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা তুলে নেয়, এই টাকাগুলো ওরা খরচ করে না। এই টাকাগুলো দেশের ভিতরে ওরা ওই জাজিম বানায়, লাগেজে রাখে, বড় বড় ওই সিন্দুক কিনে সেখানে রাখে, টাকাগুলো বাজারে আসে না। আরো বেশিরভাগ টাকা ওরা পাচার করে। যখন টাকা তো পাচার করে না, এটাকে কার্প মার্কেট থেকে ডলার কিনে ডলারের দামটাকে বাড়ায় দেয়। যখন ডলারের দাম বেড়ে যায়, তখন ওই
বর্ধিত মূল্যের মূল্য দিয়ে ডলার কিনে আমাকে চিনি আনতে হয় বাইরে থেকে, ডাল আনতে হয় বাইরে থেকে, চালাটা আনতে হয় বাইরে থেকে, তখন আমার দেশের পণ্য বেড়ে যায়। এটা মনে করার কোনো কারণ নাই যে আমি তো চাঁদা দিচ্ছি না, তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যা সবার। এদেশে যখনই যতদিন পর্যন্ত এই চাঁদাবাজি বন্ধ না হবে, ঘুষ দুর্নীতি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এদেশে কোনো মানুষ নিরাপদ না, এদেশে কোনো মানুষ ভালো থাকবে না। কারণ যখনই চাঁদাবাজি আর ঘুষ নিয়ে তারা ব্যস্ত থাকবে, এই যে পুলিশ, যে পুলিশ ছিল সেই পুলিশ তো জনগণের জন্য কোনো কাজ করে নাই। কি করে কাজ করবে তারা? তারা চাকরি নেয় ঘুষ দিয়ে, তারা পোস্টিং হইতে ঘুষ লাগে, প্রমোশনে ঘুষ লাগে, তাদেরকে লিজ দেওয়া হয়, গরু হাট যেরকম লিজ দেওয়া হয় সেইভাবে লিজ দেওয়া হয় যে তুমি 2 বছরের জন্য আসো আশুলিয়াতে, 2 বছরের জন্য সাভারে আসো, 2 বছরের জন্য এই থানায় আসো, তাহলে তুমি আমাকে এত টাকা দিবে। এইখান থেকে তারা জানে যে এখান থেকে কালেক্ট করা যায় প্রতি বছরে 1 কোটি টাকা। তুমি আমাকে ঠিক আছে 50 লাখ দাও, 50 লাখ তুমি কামায় নাও। ওরা থানায় আসে, একটা পোস্ট ওরা নেয়, এটা লিজ নেয়, ওরা টাকা কামাইতে আসে, ওরা আমাদেরকে কিছু দিতে আসে না। এই জন্য ওরা পাগল হয়ে যায়, যে ট্রাফিক গুলো রাস্তা দ্বারা পাগল হয়ে যায়, ওদেরকে টার্গেট দেওয়া হয় যে তোমাকে এতগুলা কেস করতে হবে। ওরা পাগল হয়ে যায় যে আমাকে প্রতিদিন 10টা, 20টা, 50টা, 100টা কেস আমাকে করতে হবে। এই 100টা কেস করার পরে আরো 100 জনকে ধরতে হবে, সেই কেস না করে সেই টাকাটা আমার পকেটে নিতে হবে। এই সব তো চলছে। এই সব আমাদেরকে আমরা যদি এটা কন্টিনিউ থাকে, যে যা ছিল এটাই হবে, এটার বাইরে আমরা যেতে পারবো না। আর এটা করতে হলে আমাদের কথা বলতে হবে। এই কথা বললে আমরা নিজের কে নিজের কে পরিবর্তন করতে পারবো, নিরাপদ করতে পারবো। এই কথা বললে আমার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবো। এই কথা বললে আমি সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। এই যে আজকে অনেক ছেলেপেলে সে ইউরোপে আমেরিকা যাবে, ভিসা পাবে না। কেন তারা আমাকে ভিসা দিবে? আমাকে তো বিশ্বাস করে না, সে জানে যে আমি ফকির, আমি গেলে ওইখানে থেকে যাব। আর জাপান থেকে যদি কেউ যাইতে চায় ইউরোপ আমেরিকাতে, তাকে আটকাবে? তাকে আটকাবে না। সে ফকির না আমার মতো। এই দেশ যদি ফকির না থাকে, তাহলে আমার জন্য সমস্ত রাষ্ট্র ওপেন হয়ে যায়। এই দেশটাকে উন্নত করতে হবে। দেশটা আমার না শুধু, এই দেশটা আমাদের, দেশটা আমাদের সবার। আমরা যেভাবে নিজেকে পছন্দ করি, ভালোবাসি, নিজের যত্ন নেই, ঠিক একইভাবে যদি আমরা দেশের যত্ন না নিতে পারি, তাহলে আমার উন্নতির সাথে সাথে এই দেশের উন্নতি হবে। আমরা এই একত্র যদি না হতে পারি, এক ছাতার নিচে যদি না আসতে পারি, তাহলে আমরা এটা কোনোদিনই উন্নতি লাভ করতে পারবো না। একটা সময় ছিল, খুব কঠিন সময় ছিল, যখন রাস্তাঘাট ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না। আমরা এই শহরে যারা ঢাকায় থাকে, তাদের আত্মীয় স্বজন গ্রামে আছে, কেউ মারা গেলে সেই গ্রাম থেকে এসে তাকে খবর দিতে হতো। ওই সময় পর্যন্ত লাশ রাখতে পারতো না, মাটি দিত। শেষ দেখাটাও মানুষ দেখতে পারে না। এখন কত সুবিধা হয়েছে। কেউ অসুস্থ হইলে শেষ সময় আসলে কেউ কাউকে কল দেয়, সে হয়তো মৃত্যুর আগেই কেউ চলে যেতে পারে। এই ডিজিটাল এই পদ্ধতিটাকে ব্যবহার করে আমরা যদি এই ডিজিটাল পদ্ধতিটাকে এখনো ব্যবহার করতে পারি, চরম মাত্রায় যদি ব্যবহার করতে পারি, আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, আমরা যদি কথা বলতে পারি, আমরা যদি প্রত্যেক প্রান্ত থেকে দেশের এই কোনায় কোনায় থেকে খবরগুলা যখন যেখানেই খবর হবে, সাথে সাথে আমাদের কাছে চলে আসবে। আমরা এত কৃপণ কেন? আমরা সাবস্ক্রাইব করি না, আমরা দেখি, আমাদের ধৈর্য নাই, 2 মিনিট দেখে আমরা চলে যাই। এই 10-15 সেকেন্ডের টিকটকের ভিডিও দেখতে দেখতে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা 10 সেকেন্ডের বেশি কোথাও থাকতে পারি না, আমরা অস্থির। আমাদেরকে শান্ত করতে হবে, নিজেদেরকে শান্ত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের সাথে আমাদেরকে কথা শুনতে হবে, এবং কথা না শুনলে কথা বলতে পারবো না। যখন পলিটিশিয়ানটা কথা বলে, প্রত্যেকটা শব্দকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে।
পর পর এই শব্দটার ভিতরে রাজনীতি লুকায় আছে। ওরা কথা বলবে যদি আমি পর পর শব্দটা মিস করি, আমি তো বুঝবো না রাজনীতি কোথায় লুকায় আছে। ওরা অনেক শব্দ ব্যবহার করবে, তার মাঝখান দিয়ে একটা দুইটা শব্দ দেয়। পলিটিক্স এইটাই, শব্দ, ভাষা, কথা। হ্যাঁ, আমরা এটাই চাই যে এখন যে পলিটিক্সটা হবে সেই পলিটিক্সটা যেন কথার ভিতর দেওয়া হয়, কথার ঝড় হবে। এই কোনো মারামারি পিটাপিটি যে রাস্তায় দাঁড়িয়ে এই মিছিল করো, মিটিং করো, রাস্তায় বাবা, রাস্তায় মিটিং মিছিল করার দরকারটা কি? একটা সময় ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না। তখন কথা বলার জন্য মাইক দরকার ছিল, রাস্তায় আনতে হইতো। এখন তো তার দরকার নাই। এখন যে কোনো জায়গা থেকে যে কেউ কথা বললে সারা দেশ কেন পৃথিবীর সমস্ত জায়গায় শোনা যায়, সেকেন্ডের ভিতরে চলে যায়। তারপরও যদি মনে করো যে না তুমি হ্যাডং দেখাবা, আমার 10 লাখ লোক আছে, অসুবিধা নাই, বড় মাঠে আসো। এই টঙ্গী ইজতেমা সারাটা বছর খোলা থাকে, খালি থাকে। অনেক বেশি লোক হলে ওখানে চলে যাও, সরার দিতে চলে যাও। তারপরে এই কতগুলো কনফারেন্সের জন্য হাউস তৈরি করা হয়েছে আগারগাঁতে, ওখানে চলে যাও। এয়ার কন্ডিশন আছে, বসে টেকনোলজি ভালো আছে, সেখানে বসে কথা বলো। এই 10 লাখ লোক তো আর 16 কোটি লোক না। তুমি যখন কথা বলবে কি 10 লাখ লোকের জন্য কথা বলবে? না। কথা বলতে এই যে আজকে আমাদের মহাসচিব বিএনপি কথা বলছেন, এই কোথায় ঠাকুরগাঁ না পঞ্চগড় সমাবেশ করতেছেন। ও এখানে যে কজন মানুষ আছে তারাই কি শুধু কথা শুনবে? আমরা তো এখানে বসে কথা শুনতে চাই। তার মানে যে কজন মানুষ সামনে থাকে এটা খুবই সামান্য মানুষ। এইসব মানুষ, সামান্য কয়টা মানুষের জন্য পুরো শহরটাকে ম্যাচ আপ করে দেওয়া হয়। শহরের একটা রাস্তা বন্ধ করা মানে কতটা সমস্যায় পড়ে এই শহরবাসী। এমনিতেই যানজট, প্রচন্ড যানজট, মানুষ লড়তে পারে না। একটা মানুষ হার্টের পেশেন্ট, তার হাসপাতালে যাইতে হবে, একটা সময় থাকে নির্দিষ্ট, এই সময়ের ভিতরে না যেতে পারলে সে মানুষটা বাঁচতে পারবে না। রাস্তা বন্ধ করে তোমরা আন্দোলন করো, রাস্তা বন্ধ করে মিছিল করো, মিটিং করো, তোমরা দেখাও। এটাকে আন্দোলন বলে, এটাকে জিম্মি বলে। ছোট বাচ্চাকে যদি কেউ তুলে নিয়ে যায়, তার বাপ মাকে বলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে, না দিলে তোমার বাচ্চাকে হত্যা করবো। বাচ্চা বাবা মা তখন বাধ্য হয় যা আছে সর্বস্ব দিয়ে তার বাচ্চাকে বাঁচাবার জন্য। রাষ্ট্রকে এইভাবে জিম্মি করে এরা, মানুষকে জিম্মি করে, রাস্তা দখল করে মানুষকে খারাপ অবস্থায় ফেলে তারা অধিকার আদায় করার চেষ্টা করে। এইভাবে অধিকার আদায় করা যায় না। যদি অধিকার সত্যি আদায় করতে চাও, সেটা যদি ন্যায্য হয়, তাহলে কথা বলো। ঠিক আছে, অনেক কনফারেন্স হল আছে, সেখানে যা কথা বলো। ইউটিউবে কথা বলতে চাও না, কনফারেন্স হল আছে, সেখানে যা কথা বলো। সরকারতে উত্থান আছে, সরকারকে বলো যে আমি কথা বলতে চাই, আমাকে একটা মাঠ দাও। সরকার তোমাকে মাঠ দিবে, পুলিশ প্রোটেকশন দিবে। যদি না দেয় তখন তুমি বলো যে আমাকে কোথাও কোনো জায়গা দেয় না, আমি রাস্তায় আসতেছি। তো মানুষ শুনবে যে তোমাকে জায়গা দেওয়া হয় না, এই জন্য তুমি রাস্তায় আসতেছ। কিন্তু না, তুমি যাবে না। তুমি খালি মাঠ পড়ে রয়েছে, ময়দান পড়ে রয়েছে, টুঙ্গি ইজতেমা খালি পড়ে রয়েছে, যেখানে 10 লাখ লোক দাঁড়ানো যায়। তোমার আছে 50,000 লোক, 50,000 লোক নিয়ে তুমি দাঁড়াবে রাস্তায়। এই 50,000 লোক যদি দাঁড়ায় রাস্তায়, তাহলে সমস্যাটা হয় কি, তোমার লোকের সাথে সাথে আরো কিছু লোক ওখানে যায় জমা হয়। যে লোকগুলা রাস্তা দিয়ে পার হচ্ছিল সে যাইতে পারতেছে না, দেখাচ্ছ তুমি আমার অনেক লোক। আমরা তো জানি তোমার কত লোক, সেটা তো আমরা জানি। তো অনেক লোক আছে, কিন্তু এই অনেকগুলো লোক ধারণ করার জন্য ক্ষমতা তো এই শহরের নাই। তাহলে একটু বিবেক বিবেচনা, যে সমস্ত পলিসি যেভাবে পলিটিক্স এর আগে হয়েছে, দুইটা দলই যখন কথা বলতো তখন ভালো কথা কেউ বলতো না, যখন খারাপ হইতো তখন বলতো ওইটা, ওই দিকে তাকায় দেখেন ওইটা ওরা কত খারাপ ছিল, মানে আমার খারাপটা কম খারাপ, এটাই ভালো, মানে মন্দের ভালো। আমরা এই মন্দের ভালো চাই না, আমরা ভালো চাই, আমরা অনেক ভালো চাই। আমরা নতুন একটা রাজনীতি চাই। আমরা, আমাদের একটা দল চলে গেছে, ও আর আসতে পারবে না। আওয়ামী লীগ আর আসতে পারবে না, একদম না। 72 থেকে 75-এ যে অন্যায়টা করছিল, তারপরে জনগণ, তখন ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মানুষ জানতো না।